আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবীর যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে ফোকাস লিস্ট 24 এর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজও থাকছে আপনাদের জন্য মধ্যপ্রাচ্য নিয়ে সারা পৃথিবীর এমন কিছু তথ্য, যে তথ্যগুলি হয়তো আপনারা এই প্রথম শুনছেন। দর্শক, প্রথমে আমরা যাব ইরান এবং আমেরিকার যুদ্ধের মধ্যে পাকিস্তান খুব দ্রুত হয়তোবা জুড়ে যাচ্ছে, এই বিষয়ে কথা বলবো। আর দ্বিতীয় নম্বর আমরা কথা বলবো যে আমেরিকা এবং ইরানের পাল্টাপাল্টি হামলার পর আমরা বিভিন্ন গণমাধ্যমে শুনতে পাই যে ইরানের আক্রমণে আমেরিকার প্রায় সবগুলি ঘাঁটি, মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশে আমেরিকার ঘাঁটি আছে সবগুলো ঘাঁটি প্রায় শেষ, হয়তোবা পুড়ে ছারখার বা পুরোপুরি ধ্বংস। কিন্তু এরপরও আমেরিকা প্রতিদিনই ইরানে আবার হামলা করছে শত শত মিসাইল দিয়ে। তাহলে কেন, কিভাবে এতগুলো ঘাঁটি ইরান ধ্বংস করার পরও আবারও কেন তারা ইরানে আক্রমণ করতে সক্ষম হচ্ছে? প্রিয় দর্শক, এই দুটো কথা আমাদের দর্শকদের পক্ষ থেকে প্রায় প্রশ্ন এসেছে, সে বিষয়ে আমরা কথা বলবো। তো বক্তব্য শুরু করার আগেই আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের কথাগুলো আরো দর্শকের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, এই সহযোগিতাগুলো আপনাদের কাছে আমরা আশা করছি। আর আরেকটা কথা আমি সবসময় বলি, আমাদের চ্যানেলে আপনারা যে সমস্ত কথাগুলি শোনেন, যে বক্তব্যগুলি শোনেন, সেটা যদি মিথ্যা হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার নেই। আর যদি কথাগুলো সত্য এবং বস্তুনিষ্ঠ বলে আপনাদের কাছে মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বলে আমরা আশা করছি, এবং আরো দর্শকের কাছে কথাগুলি পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে এবার শুরু করছি যে পাকিস্তান, ইরান এবং আমেরিকার যুদ্ধে জড়ানোর যে কথাগুলি শোনা যাচ্ছে ইতিমধ্যেই, হয়তোবা অনেক অনেক চ্যানেলে কথাগুলো বলছে না, খুব সম্প্রতি কথাটা উঠে আসছে। এই কথাটা উঠে আসছে মূলত পাকিস্তানের কিছু গণমাধ্যম থেকে। প্রিয় দর্শক, তো সামাজিক মাধ্যমে কথাটা উঠে আসার পর আমরা এ বিষয়ে যে তথ্যটা সংগ্রহ করি তা হলো, দুদিন আগেই কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে তারা আমেরিকার আর নিরাপত্তা চাচ্ছে না। অর্থাৎ এতদিন মধ্যপ্রাচ্যে সৌদি আরবের নিরাপত্তার দায়িত্বে কিন্তু আমেরিকান বাহিনী নিয়োজিত ছিল, এবং সৌদি আরবের সাথে আমেরিকার এরকম একটা চুক্তি ছিল। আর সেই সৌদি আরব এখন বলছে যে তারা মধ্যপ্রাচ্যে আর আমেরিকার নিরাপত্তা তাদের প্রয়োজন নেই, তারা আর আমেরিকার নিরাপত্তা রাখতে চাচ্ছে না। দর্শক, এই কথাটার মাঝে কিন্তু একটা রাজনীতি আছে। তো এটা আমি বিশ্লেষণ করার আগে যে কথাটা বলবো তা হলো, সৌদি আরবে কথা বলার একদিন পরে কিন্তু পাকিস্তানের গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে কিছু কথা আসছে যে সৌদি আরবে যদি ইরান আক্রমণ অব্যাহত রাখে তাহলে হয়তো এই যুদ্ধে পাকিস্তান জড়িয়ে যেতে পারে। দর্শক, কথাটা খেয়াল করেন একটু, যে ইরান যদি পাকিস্তানে আক্রমণ অব্যাহত রাখে তাহলে সৌদি আরবে আক্রমণ অব্যাহত রাখে তাহলে পাকিস্তান যুদ্ধে জড়িয়ে যেতে পারে। এই কথাটা বলার পেছনে কিন্তু একটা ভালো ভালো একটা কারণ আছে। বিশেষ যে দিকটা হচ্ছে তা হলো, সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা চুক্তি হয়েছে গত বছর। সেই চুক্তিতে বলা আছে, অর্থাৎ আমেরিকার সাথে আম, ইরানের যে 40 দিনের যুদ্ধ হয়েছিল তার কয়েক মাস পূর্বেই কিন্তু সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিটি হলো এরকম যে সৌদি আরব যদি কোনো কারণে আক্রান্ত হয় তাহলে পাকিস্তানও মনে করতে হবে পাকিস্তান নিজে আক্রান্ত হয়েছে। অনুরূপভাবে পাকিস্তান যদি আক্রান্ত হয় তাহলে সৌদি আরব মনে করবে সে নিজে আক্রান্ত হয়েছে। অর্থাৎ আক্রমণের ময়দানে, আক্রমণের মাঠে যে আক্রান্ত হোক না কেন, সবাই নিজ দেশে আক্রমণ হয়েছে বলে মনে করে সেটা প্রতিহত করবে একসাথে। এটা ছিল সৌদি আরবের সাথে পাকিস্তানের চুক্তির প্রথম এবং ফেয়ার মোস্ট কন্ডিশন। এরপরে বাকিগুলো ধাপে ধাপে আছে। এই চুক্তি সম্পন্ন হওয়ার পর সৌদি আরব পাকিস্তানের বর্তমান সরকারকে কাঁড়ি কাঁড়ি ডলা দিয়েছে রাষ্ট্র পরিচালনার জন্য, কারণ পাকিস্তানের রাষ্ট্রের অবস্থা তখন খুবই ভঙ্গুর, এবং এই ভঙ্গুর দশা থেকে পাকিস্তানকে কোন রকমে প্রাণে বাঁচিয়েছে এই সৌদির অনুদান। দর্শক, আপনারা জানেন যে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি খুবই টালমাটাল অবস্থা। সেখানে ইমরান খানকে বন্দী করে রাখা হয়েছে বিনা দোষে, অনেক ক্ষেত্রে বলা হচ্ছে। আর তাকে যে বন্দী করা হয়েছে তিনি কিন্তু নির্বাচনে জিতেছিল বলে পাকিস্তানের গণমাধ্যমগুলো এবং বিশ্বের বিভিন্ন গণমাধ্যম থেকে প্রকাশ।
পাশাপাশি পাকিস্তানের যে ইমরান খান বর্তমানে যিনি সবচেয়ে জনপ্রিয় নেতা, তিনি তার যে রাজনীতির যে স্টাইল এবং তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি পাকিস্তানে খুবই সমাদৃত একজন ব্যক্তি এবং তাকে নিয়ে পাকিস্তানে প্রতিনিয়ত চলছে রাজনৈতিক টানাপোড়েন। কবে তিনি বের হবেন, তিনি আবার রাজনীতি ফিরবেন এবং রাষ্ট্রের শাসন ক্ষমতা হাতে নেবেন বলে অনেকেরই কিন্তু বিশ্বাস এবং তারা সেই পক্ষেই কথা বলছেন। কিন্তু এই বর্ষিয়ান এবং এত বড় লিডারকে, যেখানে পাকিস্তানের 80% জনজরিপ মতামত কিন্তু ইমরান খানের পক্ষে বলে ধরা হয়, এত বড় নেতাকে জেলে পুরে রেখে আসিফ মনির এবং বর্তমান শাহবাজ শরীফের সরকার তারা কিভাবে টিকবে, এটা কিন্তু একটা বিশাল ধাক্কা ছিল বা বিশাল একটা চ্যালেঞ্জ ছিল তাদের জন্য। আর সে চ্যালেঞ্জের মুখে কিন্তু সবচেয়ে বড় সহযোগিতা করে কিন্তু সৌদি আরব। দর্শক, এই সৌদি আরব যদি তাদেরকে টাকা না দিত, অর্থাৎ অর্থ না দিত, তাহলে কিন্তু পাকিস্তানের অবস্থা খুবই বেহাল দশা হতো। আর সৌদি আরব পাকিস্তানকে কেন টাকা দিয়েছে? কারণ পাকিস্তান সৌদি আরবের চুক্তিতে নির্দ্বিধায় হ্যাঁ বলে তারা রাজি হয়ে এই চুক্তি করেছে। তখন আমরা বলেছিলাম যে এই চুক্তির পিছনে হয়তোবা তৃতীয় কোনো পক্ষের হাত থাকতে পারে, তৃতীয় কোনো বড় শক্তির হাত থাকতে পারে, এটা একটা কৌশল হতে পারে। কারণ এত যুগের পর যুগ গেল, সৌদি আরব কখনো পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তির প্রয়োজন অনুভব করেনি। আর এখন তাদের নিরাপত্তার জন্য অলরেডি আমেরিকা দায়িত্বে নিয়োজিত আছে। দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় তারা কেন পাকিস্তানের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে, এই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। যারা আমাদের প্রোগ্রামগুলি আগে থেকে দেখছেন তাদের কাছে হয়তো বা জানা আছে। আর এমনিতে প্রিয় দর্শক, আমরা প্রতিটা প্রোগ্রামের সাথে একটার কথার একটা যোগসূত্র থাকে। যারা রেগুলার আমাদের কথাগুলি শোনেন বা দেখেন, তারা কিন্তু আমাদের পরিবেশনাগুলো বুঝতে পারবেন যে বর্তমান পরিস্থিতি কি, বর্তমান বিশ্বের হালচাল কি, তাদের কাছে একটা মোটামুটি একটা মেসেজ তাদের মাথার মধ্যে থাকবে। দর্শক, এখন আসছি এই যে চুক্তিটা হলো পাকিস্তানের সাথে, সেই চুক্তি মোতাবেক পাকিস্তান কিন্তু সৌদি আরবের কাছে এখন ধরা অনেকটা তাদের মানে বাধ্যগত অনুগত অবস্থায় আছে। তার কারণ হচ্ছে সৌদি আরব তো আর পাকিস্তানকে টাকা দিতে পারছে না, পাকিস্তান তো সৌদি আরবকে টাকা দিতে পারছে না, কিন্তু সৌদি আরবের টাকায় পাকিস্তান চলছে। সুতরাং সৌদির কথা পাকিস্তান শুনতে বাধ্য। তো এই অবস্থায় যদিও সৌদি আরবের সাথে ইরানের বিভিন্ন রকমের দ্বন্দ্ব আছে, সেখানে কিন্তু ইদানিং একটু উষ্ণ সম্পর্ক হয়েছিল। এরপরও কিন্তু ইরান সৌদি আরবে কিন্তু হামলা চালাচ্ছে। কারণ একটাই, সেটা হলো সৌদি আরবে মার্কিন ঘাঁটি আছে। আর সে মার্কিন ঘাঁটি ব্যবহার করে মার্কিন ইরানে আক্রমণের জন্য তারা ব্যবহার করছে। আর এই ইস্যুতে ইরান কিন্তু সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে আক্রমণ করছে। তো এই আক্রমণ কিন্তু ইরান বন্ধ করবে না। তার কারণ ইরানের সাফ জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যের যে ভূখণ্ড থেকে ইরানকে আক্রমণ করা হোক না কেন, সেই ভূখণ্ডে ইরানের আক্রমণের টার্গেট হবে। তারা প্রথম থেকে তারা বলে আসছে। এখনো পর্যন্ত কিন্তু ইরান তাদের কথা অনুযায়ী চলছে। তারা ওই মার্কিন ঘাঁটির বাইরে কিন্তু এখনো কোনো রাষ্ট্রে আক্রমণ করেনি, জাস্ট ঘাঁটির মধ্যে আক্রমণ করেছে। প্রিয় দর্শক, এখন বিষয় হলো যে সৌদি আরব যদি তাদের মার্কিন ঘাঁটিতে থাকা, সৌদি আরবের মধ্যে মার্কিন ঘাঁটিতে থাকা ইরান আক্রমণ করে, তাহলে পাকিস্তান কেন ইরানের কাছে এই কথা বলবে যে সৌদি আরব যদি আক্রান্ত হয় তাহলে পাকিস্তান যুদ্ধে জড়িয়ে যেতে পারে? প্রিয় দর্শক, এখানে রাজনীতিটা কিন্তু ক্লিয়ার। প্রিয় দর্শক, এখানে বিষয়টা জাস্ট যারা আন্তর্জাতিক বিশ্লেষক আছেন, যারা এই যুদ্ধ নিয়ে সবসময় 24 ঘন্টা সজাগ আছেন, কারণ এই যুদ্ধের সাথে শুধু ইরান এবং আমেরিকা জড়িত নয়, জড়িত রাশিয়া, চীনও এবং ন্যাটোভুক্ত আরো অনেক রাষ্ট্র। পাশাপাশি বিশ্বের ম্যাক্সিমাম রাষ্ট্র কিন্তু এই যুদ্ধের দিকে তাকিয়ে আছে। তার কারণ এই যুদ্ধের সাথে বিশ্বের অনেক কিছু জড়িত আছে। তো এর মধ্যে সবচেয়ে সরাসরি যে সমস্ত দেশগুলি কিছু বিশ্লেষক এ নিয়ে কাজ করছেন, তার মধ্যে রাশিয়া, চীন এবং ইউরোপের কয়েকটা রাষ্ট্র কিন্তু অন্যতম, কাতার অন্যতম। এখন বিশ্লেষকদের কথা হলো যে এটা হয়তো পাকিস্তান বলছে না, পাকিস্তানকে বলতে বাধ্য করা হচ্ছে। আর এই বাধ্যটা করছে কে? অবশ্যই সৌদি আরব। এখানে আমেরিকা সরাসরি এই চুক্তির বিষয়ে পাকিস্তানকে প্রেসার করার কোনো
যুক্তি আসে না, কারণ প্রেসার করলেও কিন্তু সৌদি আরবের মাধ্যমে করতে হবে। দর্শক, সৌদি আরবের বর্তমান যারা ক্ষমতায় আছেন, আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিবেশনে আমরা সে বিষয়ে আপনাদের তথ্য দিয়ে এসেছি। আসলে সৌদি আরবের মূল উদ্দেশ্য কি সেটা কিন্তু ধরতে পারা খুবই টাফ বিষয়। সৌদি আরবকে কিন্তু ইরান টোটালি বিশ্বাস করে না, এবং ইরানে তারা যতই ভালো ব্যবহার ইরানের সাথে করুক এবং ইরানও তাদেরকে যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখাক, কিন্তু ভিতরে ভিতরে কেউ কাউকে বিশ্বাস করে না। সে বিষয়টা আবারও স্পষ্ট এই পাকিস্তানের এই ঘোষণার মধ্যে দিয়ে সেটা প্রমাণ হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তার কারণ সৌদি আরবে মার্কিন ঘাঁটির বাইরে ইরান এখনো পর্যন্ত একটা আক্রমণ কিন্তু করেনি। ইতিপূর্বে সৌদি আরামকোতে যে আক্রমণটা হয়েছে সেটা ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সেটা ইরান করেনি। কে করেছে সে বিষয়ে সৌদি আরবকে সঠিক তথ্য খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। এরপর সৌদি আরবের পক্ষ থেকে আর কোনো বক্তব্য কিন্তু আসেনি। দর্শক, এখন কথা হচ্ছে যে পাকিস্তানকে যুদ্ধে যদি টেনে আনা হয়, অবশ্যই পাকিস্তান সৌদি আরবের পক্ষে যুদ্ধ করবে। সৌদি আরবের পক্ষে যুদ্ধ করলে বিপক্ষে কে থাকবে? ইরান থাকবে, এটা ক্লিয়ার। এখন পাকিস্তানের এই কথা না বলেও হয়তো বা উপায় থাকবে না, আর যদি পাকিস্তান যুদ্ধে জড়ায়ও তাহলে ইরানের বিরুদ্ধে জড়ানো ছাড়া আর উপায় থাকবে না, কারণ পাকিস্তানের হাতে এখন আর ওই কাঁড়ি গায়ে ডলার নেই যে সৌদি আরবের ডলার তাদেরকে ফিরিয়ে দিয়ে চুক্তি থেকে বের হয়ে আসবে। আর সে অবস্থা কিন্তু পাকিস্তানের নাইও, অর্থাৎ পাকিস্তানের একটা হাত পায়ে বাঁধার মতো অবস্থা হয়ে গেছে। তো পাকিস্তান আমেরিকা এবং এর মধ্যে যে দুতিয়ালি করেছিল, যে চেষ্টা করেছিল যুদ্ধটা থামানোর জন্য, তো এই আসলে দুতিয়ালিটা তাদের কোনো টিকলো না। পাকিস্তান যে সুনামটা পৃথিবীতে অর্জন করেছিল, বর্তমানে সেই সুনামের যে পরিমাণ সুনাম অর্জন করেছে ঠিক সে পরিমাণ এখন দুর্নামের মধ্যে পড়বে যদি এই চুক্তি আসলে বাস্তবায়ন না হয়। অর্থাৎ বাস্তবায়ন হচ্ছে না, না হয়ে যুদ্ধ চলছে, দুপক্ষের মধ্যে থাকতেছেন। তো সে বিষয়ে আর পাকিস্তানের সুনাম করা হয়তো যাচ্ছে না। সেটা নিয়ে কিন্তু অনেকেই বাহবা করছে। কারা করছে সে দর্শক আপনারা ভালো জানেন, যারা পাকিস্তানের শত্রু আছে তারা অবশ্যই করছে। এখন বিষয় হলো যে সৌদি আরব আক্রান্ত হচ্ছে বা আক্রান্ত হলে বা সৌদি আরবে যদি আক্রমণ চলমান থাকে তাহলে পাকিস্তান এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। যদি পাকিস্তানের যুদ্ধে জড়িয়ে যায় তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের সমীকরণ হয়তো বা পাল্টে যেতে পারে। এখন পাকিস্তানের বোঝার বিষয় যে তারা আসলে যুদ্ধে জড়াবে কিনা। তো এতদিনেও কিন্তু পাকিস্তান যুদ্ধে জড়িয়ে যাওয়ার কথা, কারণ সৌদি আরবে কিন্তু মার্কিন ঘাঁটিতে আক্রমণ করলে তো সেটা সৌদি আরবের মাটি। তো সৌদি আরবের মাটিতে যেহেতু এর আগে আক্রমণ হয়েছে, এখন আক্রমণ হচ্ছে, পাকিস্তান কিন্তু তাদের কোনো জবাব দেয়নি। তো এখন পাকিস্তান জবাব দিবে, তার মানে এখানে অবশ্যই কোনো লবি কাজ করছে। তবে বিশ্লেষকরা মনে করছেন যেহেতু এখানে চীন জড়িত আছে, রাশিয়া জড়িত আছে, তাদেরকে উপেক্ষা করে হয়তো বা পাকিস্তান কোনো কিছু করবে সেটাও কিন্তু তেমন একটা আশা করা যায় না বলে অনেকের অভিমত। তো পাকিস্তান হয়তো এটা চেষ্টা করা যেতে পারে যে সৌদি আরব এবং ইরানের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে আসার কোনো যদি ব্যবস্থা তারা করতে পারে তাহলে হয়তোবা সব দিক দিয়ে ভালো হবে। এই বিষয়ে এটা অবশ্যই পাকিস্তান চিন্তা করবে বলে অনেকের ধারণা। প্রিয় দর্শক, দেখা যাক, সময় বলে দিবে আসলে পাকিস্তান এই যুদ্ধে কোনো এন্ট্রি নেয় কিনা। তো এই ছাড়াও কিন্তু পাকিস্তানের সাথে ইরানেরও ভালো সম্পর্ক আছে। সম্প্রতি ইরান এবং পাকিস্তানের মধ্যে করিডোর তৈরি হয়েছে এবং সেদিক দিয়ে বাণিজ্যের জন্য তাদের একটা দ্বার উন্মোচন হয়েছে নতুন করে। এই বিষয়ে কিন্তু আমরা এই চলমান যুদ্ধের আগেই আমরা একটা প্রক্রিয়া দেখতে পেয়েছি। তো এখানে সৌদি আরব পাকিস্তানের বন্ধু রাষ্ট্র, ইরান ও পাকিস্তানের বন্ধু রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র। তো এখন পাকিস্তানের আসলে ভূমিকা কি হওয়া উচিত সেটা পাকিস্তানিরাই সঠিকভাবে বিবেচনা করে নির্ধারণ করা উচিত নয় কি? কি বলেন আপনারা প্রিয় দর্শক? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। এবার আসছি আমরা দ্বিতীয় প্রসঙ্গ, সেটা হলো ইরান বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন গণমাধ্যম থেকে সবাই জানতে পারছে যে ইরানের আক্রমণগুলি হচ্ছে এবার আমেরিকার চাইতেও বেশি বেশি জোরালো। মধ্যপ্রাচ্যে আমেরিকার থাকা যতগুলি ঘাঁটি আছে সবগুলি ঘাঁটিতে কিন্তু ইরান এত জোরালো আক্রমণ করছে যে আমেরিকার অবস্থা কাহিল করে দিয়েছে এবং আমেরিকার জীবনের শিক্ষা হচ্ছে যুদ্ধে জড়িত হয়ে। এ ধরনের ব্রিফিংস কিন্তু শিরোনাম দিয়ে কিন্তু অনেক খবর প্রতিদিনই প্রচার হচ্ছে।
প্রিয় দর্শক, আমাদের আসলে একটা দোষ আছে, সেটা হলো আমাদের এই ফোকাসলেস 24 এর পক্ষ থেকে আমরা ছোট একটা কোনো বিষয় নিয়ে বিশাল কোনো বক্তব্য তৈরি করে অহেতুক সময় নষ্ট করে আপনাদের জন্য আমরা খবর তৈরি করতে পারি না। আমাদের কাছে যদি বিষয়টা অত্যন্ত গুরুত্ব মনে হয়, আমরা ঠিক জাস্ট ২-১টা পয়েন্ট সে বিষয়ে কথা বলি। কারণ বিশ্ব রাজনীতিতে মূল কথাগুলো বলে ফেলে স্বল্প সময়ের মধ্যে বিদায় নেওয়াটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো সেই পক্ষান্তরে আমরা বলছি যে, যে সমস্ত ব্রিফিংস গুলো, নিউজ গুলো দেখছেন যে ইরান এমনভাবে আক্রমণ করছে যে আমেরিকার সমস্ত ঘাঁটি চুরমার, তছনছ, মুহূর্তেই শেষ, পুড়ে ছাই। ঠিক আছে, আমরা মানলাম যে ইরানের আক্রমণগুলো অবশ্যই খুবই মারাত্মক হচ্ছে এবং সেখানে মার্কিন ঘাঁটিগুলো প্রায় সব মোটামুটি ভাজা হয়ে গেছে, ধারণা করা হচ্ছে এরকম। তারপরও মার্কিনিরা কেন প্রতিদিন ইরানে আক্রমণ করতে সক্ষম হচ্ছে? তাহলে এখন ওগুলো কোথা থেকে করছে? তাদের ঘাঁটি তো সব শেষ। প্রশ্নটা স্বাভাবিক। যে প্রশ্নগুলি আমাদের দর্শক করছেন, দর্শক আপনাদেরকে ধন্যবাদ যে আপনাদের প্রশ্নগুলি আসলে যুক্তিযুক্ত। তো আপনাদের প্রশ্নগুলির উত্তর হয়তোবা আমি সরাসরি কারো নাম বলে দিচ্ছি না, কিন্তু আমি প্রশ্নের উত্তরে সবার জন্য বলছি যে মধ্যপ্রাচ্যে থাকে আমেরিকান ঘাঁটি, অনেকগুলি ঘাঁটি ইরান ধ্বংস করেছে, এটাও সত্য। আবার আমেরিকা যে ইরানে মিসাইলগুলো মারছে এখন, সেই মিসাইলগুলো কিন্তু আগের মতো এরকম না, আরো অনেক বেশি ধ্বংসাত্মক, বেশি ভয়ানক মিসাইল কিন্তু ইরানের উপরে এখন তারা চার্জ করছে, যেখানে ইরানের অনেক অবকাঠামো ধ্বংস হচ্ছে। বিশেষ করে গতকালও ইরানের হাসপাতালের কাছাকাছি অনেকগুলি মিসাইল পড়েছে বিভিন্ন এলাকায়, বিশেষ করে ইরান দক্ষিণাঞ্চলে, এবং ইরানের দক্ষিণাঞ্চলে অনেকগুলি কৌশলগত সেতু তারা ধ্বংস করছে, যাতে এক এলাকার সাথে অন্য এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং জরুরি খাদ্যদ্রব্য এবং ওষুধপত্র যাতে আনা নেওয়া বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমেরিকার উদ্দেশ্য হলো এখানে ইরানে এমন একটা ক্রাইসিস তৈরি করা, যেটা অভ্যন্তরীণ ক্রাইসিস, যেটা ট্যাকল দিতে সরকার কিন্তু খবর হয়ে যায়। প্রিয় দর্শক, আপনার জানেন যে কোন রাষ্ট্র যদি যুদ্ধরত অবস্থায় থাকে, তখন ওই রাষ্ট্রের ভিতরে যে সমস্ত ক্রাইসিস গুলি দেখা যায়, খাদ্যের, ওষুধপত্রের, বিভিন্ন রকমের যে মানুষের নিত্য প্রয়োজনীয় যে ক্রাইসিস দেখা যায়, সেই ক্রাইসিসটা যদি রাস্তাঘাট ঠিক থাকে তাহলে অনেকটাই কিন্তু সেটা দ্রুত জনগণ নিজেরাই নিজেদের প্রয়োজনে তারা সারিয়ে নিতে পারে। যখন এই অবকাঠামো ধ্বংস হয়ে যায় তখন কিন্তু রাষ্ট্রের অবস্থা খুবই বেহাল হয়ে যায়। তখন সরকার পারে না রাষ্ট্রের জনগণকে কোনো হেল্প করতে, না পারে তারা ঠিকভাবে যুদ্ধ করতে। ঠিক এমন একটা ক্রাইসিসের মধ্যে আমেরিকার কৌশল হচ্ছে ইরানকে ফেলে দেওয়া, যেখান থেকে ইরান হয়তো উঠে আসতে পারবে না, আক্রমণগুলো আর করতে পারবে না। তো অভ্যন্তরীণ বিষয়ে তারা তখন ব্যস্ত থাকবে। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রণকৌশল। দর্শক, ইরান কিন্তু এইসব কৌশলের বিষয়ে তারা কি করছে আমাদের কাছে ঠিক তথ্য নেই, তবে আমাদের মনে হচ্ছে যে যে সমস্ত বিষয়গুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে সেখান থেকে হয়তোবা সেগুলো দ্রুত মেরামত করার মতো কোনো অবস্থা তো ইরান এখন নেই। তবে ইরান আক্রমণের দিকে যে পিছপা নেই, ১ ইঞ্চিও তারা পিছু হচ্ছে না, এটা কিন্তু বাস্তব। ইরান গতকাল সিরিয়াতে আক্রমণ করেছে, যে সিরিয়াতে আমেরিকার ঘাঁটির কথা আমরা কখনো শুনিনি, যে সে ঘাঁটি ব্যবহার করে ইরানকে আক্রমণ করেছে এই বিষয়ে কিন্তু কোনো তথ্য আসেনি। তবে গতকাল কিন্তু সিরিয়ার ঘাঁটি ব্যবহার করে আমেরিকা ইরানে উপর্যুপরি আক্রমণ করেছে। সে সিরিয়ার ঘাঁটিটা হলো দখলদার রাষ্ট্রের কাছাকাছি, অর্থাৎ নেতাকাকুর রাষ্ট্রের কাছাকাছি যে ঘাঁটি, সেই ঘাঁটি থেকে তারা কিন্তু আক্রমণ করেছে। আর ইরান সেই ঘাঁটিকে খুব ভালো করে একদম বুঝন্ত, মানে যেটা ভালোভাবে যেটাকে একদম ইরান তছনছ করেছে। শোনা যাচ্ছে যে ওই ঘাঁটিতে মার্কিনী অনেক সেনাবাহিনী হতাহত হয়েছে। প্রিয় দর্শক, ইরান জর্ডান আক্রমণ করেছে, ইরান বাহরাইন আক্রমণ করেছে, ইরান কাতার আক্রমণ করেছে, ইরান কুয়েতে আক্রমণ করেছে, কয়েকটা ঘাঁটিতে কুয়েতে আক্রমণ করেছে, প্লাস ওমানের ঘাঁটিতে আক্রমণ করেছে। এরপরও মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে তাদের আক্রমণ অব্যাহত রেখেছে? এটা একটা কিন্তু ভালো প্রশ্ন। দর্শক, এই প্রশ্নের উত্তরে বলি, এটা আমার কথা নয়, এটা বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসা তথ্যের কথা। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে অনেক দেশের লোক কাজ করে, শুধু বাংলাদেশি, ভারত নয়, অনেক দেশের লোক কাজ করে। এক এক দেশের কাজ ধরন একরকম। তো বিভিন্ন দেশের লোক যখন কাজ করে তখন মধ্যপ্রাচ্যের খবরগুলি কিন্তু বিভিন্ন দেশে ছড়িয়ে যায় বিভিন্ন মাধ্যমে। হয়তো কোনো নিউজ বা চ্যানেল এটা দিচ্ছে না, কিন্তু লোকালি অনেক খবর কিন্তু চলে আসে, যেগুলো বাস্তব সত্য, মানুষের চোখে দেখা। দর্শক, মার্কিন ঘাঁটিগুলো যখন গালফের বিভিন্ন দেশে আক্রমণ হচ্ছে, তখন তারা যে যুদ্ধবিরতি নিয়েছিল সেই যুদ্ধবিরতির মধ্যে তারা তাদের
দ্বিতীয় উৎস অর্থাৎ আক্রমণ করার অনেকগুলি টেম্পোরারি তারা স্থান তারা নিয়ে নেয় বা তৈরি করে, সেখান থেকে তারা কিন্তু ইরানে আক্রমণ পরিচালনা করছে, যেটাকে আমরা টেম্পোরারি স্থান বলছি। ঘাঁটিগুলো কিন্তু আক্রান্ত, সেগুলো রিপেয়ার করা এত সোজা নয় বা এত তাড়াতাড়ি সম্ভব না, তবে তারা খুব দ্রুত ভিন্ন কোনো জায়গা থেকে টেম্পোরারি তারা আক্রমণ কাজটা সম্পন্ন করার জন্য, তাদের রাডার কাজ সম্পন্ন করার জন্য এবং তাদের যাবতীয় রসদগুলি ঠিকমতো তারা সেখান থেকে পরিচালনা করার জন্য তারা সেকেন্ড কোনো টেম্পোরারি স্থান তারা নির্দেশন করে সেখান থেকে আক্রমণ পরিচালনা করছে। আর এখানে হচ্ছে সমস্যা। সমস্যা হলো ইরান কিন্তু তাদের কাছে ওই স্থানগুলি কোনো লিস্ট নেই। আমেরিকা যেখান থেকে আক্রমণ করছে, ইরান চেষ্টা করছে বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে ওই স্থানের সঠিক তথ্যটা নিয়ে সেখানে মিসাইল নিক্ষেপ করে ওই স্থানটাকে গুঁড়িয়ে দেওয়া এবং সেখান থেকে আর কোনো আক্রমণ করতে না পারে। তবে এখানে একটা কথা আছে, তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এখন একটা কৌশল নিয়েছে যে আরবের যে সমস্ত জায়গায় তাদের ঘাঁটি আছে, যেমন রাষ্ট্রভাবে ঘাঁটি দিতে তারা অলরেডি ঘাঁটি যারা চালিয়ে যুদ্ধ করছে, সেই ঘাঁটিগুলোর তারা সরাসরি ব্যবহার না করে তারা ওই ঘাঁটিগুলোর হয়তো আশপাশে বা অন্য কোনো কাছাকাছি কোনো স্থান থেকে তারা আক্রমণ করছে, আবার সেখান থেকে তারা সরে যাচ্ছে। তো জানেন যে এখন অনেক বড় বড় মিসাইলও কিন্তু পরিবহনযোগ্য এবং যে বাহনে করে সে মিসাইলগুলি পরিবহন করে সে বাহন থেকে কিন্তু ফায়ার করা যায়। অর্থাৎ ফায়ার করে সেখান থেকে তারা সরে যায়, সরে গেলে ইরান ওই টার্গেটে মিসাইল মেরেও কোনো লাভ হচ্ছে না, অর্থাৎ তাদের মিসাইল তারা ফায়ার করার যে বাহনটি সে বাহনটির কোনো ক্ষতি হচ্ছে না। প্রিয় দর্শক, এই তথ্যটা হয়তো আপনাদেরকে কোনো চ্যানেলে সরাসরি বলছে না, তবে এই তথ্যটা হচ্ছে সরাসরি ফিল্ড থেকে নেওয়া তথ্য। ধরুন আপনার দেশে যদি আল্লাহ না করে ধরনের কোনো ঘটনা করে, তাহলে আপনি তো অবশ্যই দেখবেন যে কে কোন সেনাবাহিনীরা কি করছে, অবশ্যই দেখবেন। যদিও আপনি বলতে পারেন না, অবশ্যই আপনি দেখবেন এবং আপনি তো জানবেন। কিন্তু এখন তো মিডিয়ার যুগ, এখন টেলিফোনের যুগ, ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের যুগ, কথাগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসে। তাহলে একটা বড় প্রশ্ন, সেটা হলো গালফের যে রাষ্ট্রগুলি আছে তাদের ভূমিকাটাই কিন্তু এই যুদ্ধের ভিতরে সবচেয়ে বড় মুখ্য। এটা দর্শক আমার কথা নয়, এটা হচ্ছে বিশ্লেষকদের কথা। গালফের রাষ্ট্রগুলি যদি আমেরিকাকে জায়গা না দিত বা যদি সুযোগ করে না দিত, তাহলে ইরানে আক্রমণ করার মানে কোনো স্কোপই থাকতো না। এত প্রায় অন্তত 16,000-17,000 কিলোমিটার দূর থেকে এসে ইরানে আক্রমণ করবে, এটা সম্ভব না, এটা অসম্ভব একটা বিষয়। প্রিয় দর্শক, যেহেতু গালফের মাটি ব্যবহার করে ইরান আক্রমণ করছে, তাহলে এটাই হলে আমি মনে করি ইরানের কথা সত্য, ইরানের পয়েন্টটা সত্য। বিশ্লেষকরা কিন্তু ছেড়ে বলছেন যে এটা হচ্ছে মূল বিষয়, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। গালফ থেকে যদি ইরানকে আক্রমণ করতে না পারে, তাহলে ইরান আক্রমণ করার কোনো অপশন নেই এবং ইরানও গালফের কোনো রাষ্ট্রে আক্রমণ করার কোনো অপশন নেই। কথা এখানেই শেষ। কিন্তু ইরানের পক্ষ থেকে এত উপর্যুপরি ঘাঁটিগুলোকে আক্রমণ করার জন্য গালফের একটা আমেরিকান ঘাঁটি নেই, যেগুলো আগে থেকে চিহ্নিত ঘাঁটি ছিল। উপসাগরীয় যুদ্ধের পর থেকে আমেরিকা যতগুলি ঘাঁটি গালফ দেশসমূহতে ছিল, সমস্ত ঘাঁটিগুলোতে কিন্তু আক্রমণগুলো তছনছ করে দিয়েছে, এটা সত্য। তাহলে এখনো শত শত মিসাইল দিয়ে ইরানকে আক্রমণ করছে কোন জায়গা থেকে? স্বাভাবিক প্রশ্ন দর্শক আপনাদের। আর আপনাদের প্রশ্নের উত্তর হলো গালফের সরকারগুলি যারা আমেরিকাকে ঘাঁটি দিয়েছে, তারা কিন্তু আমেরিকার পছন্দ মতো জায়গা থেকে ইরানের আক্রমণ করার জন্য তাদের ভূমিকে আবার তারা নিচ্ছর মতো দিয়েছে। তা না হলে ইরানকে এভাবে আক্রমণ করা সম্ভব নয়। প্রিয় দর্শক, আপনার মনে হয় তথ্যটা হয়তো বা বুঝতে পেরেছেন বা আপনাদের মানসপটে একটা ধারণা তৈরি হয়ে গেছে বিষয়টা আসলে কি হচ্ছে। তো এখানে আপনারাই বলুন, তাহলে গালফের দেশসমূহ যারা এই কাজগুলি করছে যুদ্ধের জন্য কি এটা মুখ্য নয়? এটা হচ্ছে মূল বিষয়। যদি সৌদি আরব, ওমান, ওমান নয়, আরব আমিরাত, কুয়েত, তারপরে কাতার, জর্ডান, এখন সিরিয়া যোগ হয়েছে, সিরিয়া, এই সমস্ত রাষ্ট্রগুলি
যদি ব্যবহার করতে না পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, তাহলে ইরান আক্রমণ করা সম্ভব নয়। তাহলে আক্রমণ করার জন্য মূলত সহায়তা কারা করছে, মূল দায়ী কারা? আপনারা বলেন প্রিয় দর্শক। এই উত্তরটা আপনাদেরকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আর এই উত্তরের মধ্যে দিয়ে আমরা আজকে আমাদের প্রোগ্রামটা শেষ করছি। দর্শক, দেখা হবে আগামীতে আরো নতুন কোনো তথ্য নিয়ে, আরো নতুন কোনো পরিবেশনায়। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করছি আমাদের এই চ্যানেলটি কথাগুলি আরো দর্শকের কাছে পৌঁছার জন্য আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে।